নাটোরে বালু ও চর দখলের দ্বন্দ্বে গোলাগুলি সংঘর্ষ, ৯ মাসে প্রাণহানি অন্তত ৭। প্রাণ ভয়ে নদীতে নামতে পারছেন না জেলেরা। কুড়িগ্রামে নদ নদীর পানি নামায় ফুটে উঠেছে বন্যার ক্ষত, বীজতলা নষ্ট হয়ে ফসলের ক্ষতি, মাঠ জুড়ে কৃষকের দীর্ঘশ্বাস। দখল দূষণে বিপর্যস্ত পিরোজপুর পৌরসভার বেশিরভাগ খাল, ময়লার ভাগাড় ড্রেনগুলো উদ্ধারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। ১ কোটি টাকার ওষুধে ৪ কোটি টাকার বিল উত্তোলনের অভিযোগ, বান্দরবান সদর হাসপাতালে তদন্ত শুরু। স্বাগত জেলা বুলেটিনে, আমি মাহমুদ রহমান সিয়াম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাঘা ঘিরে রয়েছে পদ্মার চর। দখল আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব চরে চলছে একের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষ। বালু ও চর দখলের দ্বন্দ্বে সক্রিয় একাধিক সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে গত ৯ মাসে প্রাণ গেছে অন্তত ৭ জনের। প্রাণ ভয়ে নদীতে নামতে পারছেন না জেলেরা। সবচেয়ে বেশি সংকটে পড়েছে পদ্মা নির্ভর ৫ শতাধিক জেলে পরিবার। এ যেন পদ্মার বুকে এক অঘোষিত যুদ্ধক্ষেত্র। নদীর চর জুড়ে অবৈধ বালু উত্তোলন, কোটি কোটি টাকার বাণিজ্য, আর সেই বাণিজ্যের নিয়ন্ত্রণ নিতে আধিপত্যের লড়াই। আর এই লড়াইয়ে প্রতিনিয়ত ঝরছে প্রাণ। নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাঘায় পদ্মার বিস্তীর্ণ চরে দীর্ঘদিন ধরে সক্রিয় একাধিক সন্ত্রাসী বাহিনী। এক চরে অপরাধ করে আরেক চরে গিয়ে আশ্রয় নেয় তারা। কখনো কলাবাগানে, আবার কখনো সীমান্ত ঘেঁষা শূন্য রেখায় গড়ে তোলে তাদের আস্তানা। নদীতে মারামারি হচ্ছে, গন্ডগোল হচ্ছে। আমরা গরিব মানুষ বাই মাছ মারতে যায়, যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমার সংসার হয় না অচল। বালু মহল হিসাবে সব সন্ত্রাসীরা যে গোলাগুলি করে, ভয়েই তো আমরা মাছ মাছ যেতে পারিনি, আমরা দুশ্চিন্তা থাকি। দখলদারিত্বের এই সংঘাতে গত ৯ মাসে পদ্মার চরে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। সর্বশেষ গত ১৬ জুন লালপুর উপজেলার রাইটারচর এলাকায় পদ্মা নদীতে ভাসমান একটি স্পিডবোট থেকে উদ্ধার করা হয় গুলিবিদ্ধ শাহাবুল ইসলামের মরদেহ। একই ঘটনায় আহত হন এক জেলে। ভয় তো লাগবে, ভয় লাগে না, একটা আতঙ্ক থাকতে হয়। আমার তো আর অন্য কোনো কর্ম জানি নি, এই কর্মই জানি আমরা। লালপুরে বর্তমানে কোনো বালুমহলের সরকারি ইজারা নেই বলে জানান ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু। তার দাবি, রাজশাহী, পাবনা ও কুষ্টিয়ার সন্ত্রাসীরা পদ্মার চর ব্যবহার করে অপরাধ সংগঠিত করছে। সন্ত্রাসী গ্রুপ তো আপনার পাবনা জেলা, কুষ্টিয়া জেলা, রাজশাহী জেলা, নাটোরের উপর দিয়ে এরা চলাফেরা করে, নাটোরের নদী দিয়ে চলাফেরা করে। এই কারণে আমাদের জেলারা আতঙ্কিত। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা জরুরি। জেলা আইনশৃঙ্খলা কমিটির সামনে সবাই এই বিষয়টি আমি উপস্থাপন করব, যেন এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে একটা টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। চর এলাকার সাধারণ মানুষ ও জেলেদের সার্বিক নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। আমাদের জেলা পুলিশ এবং পার্শ্ববর্তী যে জেলা পুলিশ রয়েছে, অন্যান্য থানাগুলো, সেগুলো অ্যাক্টিভ রয়েছে। আমরা সাধারণ মানুষের নিরাপত্তা সার্বিক নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করছি। লালপুর উপজেলার প্রায় ১,৭৫০ জন নিবন্ধিত জেলে রয়েছেন, যার মধ্যে ৫ শতাধিকই পদ্মা নদী কেন্দ্রিক। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর। কুড়িগ্রামের নদ নদীর পানি নেমে গেলেও ফসলের মাঠে রয়ে গেছে বন্যার ক্ষত। পানির নিচে তলিয়ে গেছিল বীজতলা, তাতে নষ্ট হয়েছে ফসল। মাঠ জুড়ে তাই কৃষকের দীর্ঘশ্বাস। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের কৃষক। ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি সহায়তা চান তারা। জুনের শেষার্ধে টানা বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা সহ প্রধান নদ নদীর পানি ফুলে ফেঁপে ওঠে। প্লাবিত হয় নদী অববাহিকায় ৪ শতাধিক চর। ডুবে যায় চীনাবাদাম, পাট, মরিচ, পটল, বেগুন, ঢেঁড়স, আমনের বীজতলা সহ বিভিন্ন ফসলের ক্ষেত। পানি নামার পর স্পষ্ট হয়ে উঠছে ফসলের ক্ষতির চিত্র। অনেক জমি গাছ পচে গেছে, শুকিয়ে গেছে সবজি, বাদামের ফলন নষ্ট হয়েছে। খরচ তোলাই এখন বড় দুশ্চিন্তা কৃষকের। জমি ২৪ শতক আবাদ করছি, মানে ৫,০০০ পাই নাই। ইয়েতে আমার আবাদ খুব বন্যাতে ইয়েতে নষ্ট হয়ে গেছে। এখন আমার কিছুই নাই। পটল খেত, পালা খেত, এগুলা
যত ক্ষেত খামার আছে সব মারা যায় বড় বন্যা হলে। পটল ক্ষেত আছে একদিকে, মনে করো অনেক সবজি আছে, সবগুলো বন্যা ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বন্যায় জেলায় 499 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 71 হেক্টর আমনের বীজতলা, 150 হেক্টর জমির আউশ ধান, 166 হেক্টর জমির পাট ক্ষতির মুখে পড়েছে। ফসলহানির প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। সরকার দেখবে যে আবার নিচের জায়গায় প্রতি বছরে পানি উঠি, পটল ক্ষেত শেষ হয়, মরিচ ক্ষেত শেষ হয়, পাট ক্ষেত শেষ হয়। বাঁধের কোনো ব্যবস্থা নাই, এখন সার বেরিয়ে গেলে সার পাচ্ছি না, খুব প্রয়োজন, এখন ঘুষ দিতে হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। পানি নেমে যায় তাহলে পাটের গাছগুলো ক্ষতি হবে না, যদি পানি জমে থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে। এক্ষেত্রে কৃষকরা সেই ব্যাপারে যেন তাদের ফসল রক্ষার সার্বিক সহযোগিতা পায়, পরামর্শ পায়, এই জন্য আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। পানি নেমে গেলেও চরাঞ্চলের কৃষকদের সামনে এখন নতুন সংকট। কিভাবে ঘুরে দাঁড়াবেন তারা? দ্রুত সহায়তা না পেলে অনেক কৃষকই আগামী মৌসুমে আবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়বেন বলে শঙ্কা স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম থেকে রাশিদুল ইসলাম রাশেদ ও নীলফামারী থেকে আবু সাইদ অপু। শুরুতে যাব কুড়িগ্রামে। রাশেদ, নদ নদীর পানি কোথায় অবস্থান করছে আর নিচু এলাকার কি অবস্থা জানাবেন? জি ছিয়াম, আপনি যেমনটি জানতে চেয়েছেন, আজকে কিন্তু আমরা দেখেছি গতকাল সারাদিনেই তিস্তার পানি 19 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 61 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্রে চিলমারি পয়েন্টে 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা 83 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যদি একটু দেখাই যে কুড়িগ্রামের যে নদ নদীগুলো আছে সেই নদ নদীর অববাহিকার যে বর্তমান পরিস্থিতি, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিনে টানা এবং ভারী বর্ষণে এখানকার যে বিশেষ করে ক্ষেতগুলো আসে, কৃষকের যে ফসলের ক্ষেত, সেই ফসলের ক্ষেতগুলো ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে। এটি হচ্ছে একটি ধইঞ্চা এবং পাট ক্ষেত। এই পাট ক্ষেতগুলোতে কিন্তু একেবারেই বুক সমান পানি হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন। পানি কমার সাথে সাথে এখানকার যে ক্ষতচিহ্ন সেটি কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে কুড়িগ্রাম কৃষি বিভাগ যেটি বলছে যে এখন পর্যন্ত জেলার যে 16টি নদ নদী আছে তার চরাঞ্চলের যে অববাহিকায় যে সমস্ত ফসলের ক্ষেত আক্রান্ত হয়েছে, যার মধ্যে চীনাবাদাম, পাট, মরিচ, পটল, ঢেঁড়স সহ আরও যে সবজি ক্ষেতগুলো আছে সেই সবজি ক্ষেতগুলো কিন্তু ব্যাপকভাবে আক্রান্ত হওয়ার কারণে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এখানকার যে আমি যদি বলি যে কুড়িগ্রামের নদ নদীগুলোর যে অববাহিকার যে চরাঞ্চলগুলো আছে এখানকার ফসলগুলোই কিন্তু কুড়িগ্রামের আসলে জেলার যে সবজির চাহিদা সেটি কিন্তু পূরণ করে। এখন এই সবজি ক্ষেতগুলো আক্রান্ত হওয়ার কারণে কিন্তু বিশেষ করে বাজারে এর নেতিবাচক একটি প্রভাব পড়েছে, বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে একটি নাভিশ্বাস অবস্থা, কারণ হচ্ছে প্রত্যেকটি সবজির দাম ঊর্ধ্বমুখী। শ্যামা, আপনাকে আরেকটি বিষয় জানাই যে কুড়িগ্রামের যে নদ নদীগুলো আছে ইতোমধ্যে কিন্তু কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে 4 তারিখ থেকে 7 জুলাই পর্যন্ত পানি কিন্তু আবারও বৃদ্ধি পেয়ে সমতল প্লাবিত হবে, এমনটি বলছেন এখানকার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। তবে কৃষি বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত জেলায় প্রায় 499 হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে এবং তারা এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা নিরূপণে কাজ করছে, এমনটি তারা জানিয়েছেন। আপনাকে যদি আরেকটি বিষয় বলি যে কুড়িগ্রামের যেভাবে গতকাল তিস্তা এবং ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আবারও বন্যার পদধ্বনি আমরা দেখতে পাচ্ছি। সিয়াম, আপনাকে একটি বিষয় বলি যে কুড়িগ্রামে বন্যা এবং বন্যা এলেই কিন্তু কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে কিন্তু কৃষকদের যে পুনর্বাসনের ব্যবস্থা এটি কিন্তু সেভাবে আসলে চোখে পড়ে না এবং কৃষকদের কিন্তু এটি একটি অভিযোগ। তারা বলছেন যে মাঠ পর্যায়ে কৃষকরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয় কৃষি কর্মকর্তারা সেভাবে আসলে মাঠে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা নিরূপণ না করে ঘরে বসেই তারা ঊর্ধ্বতনের কাছে রিপোর্ট প্রদান করে, এমনটি বলছেন। সিয়াম, এই ছিল পানি বৃদ্ধি এবং কৃষির উপর যে ক্ষতিগ্রস্তের যে অবস্থা তার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ রাশেদ আপনাকে। এবারে যাব নীলফামারীতে, সেখানে আছেন আমাদের অপু। পানি বৃদ্ধির সর্বশেষ খবর জানাবেন আমাদের।
সিয়াম, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই, মানে গেল কদিন ধরে কিন্তু তিস্তা নদীর পানি বিপদসীমার একদম নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে পানি কিন্তু কমতে শুরু করেছে। কিন্তু একটি বিষয় না বললেই নয় যে আসলে তিস্তা যখন পানি বাড়ে তখন তিস্তা পাড়ের মানুষের যেমন আতঙ্ক বাড়ে, আবার তিস্তার পানি নেমে যাওয়ার সাথে সাথে আবার ভাঙন আতঙ্ক তাদের মধ্যে কাজ করে। অর্থাৎ দুই আতঙ্কই তাদের মধ্যে কাজ করে। কারণ এখানে এই আতঙ্কটা কাজ করার অন্যতম কারণ হলো যে টেকসই যে পরিকল্পনা নেওয়ার কথা ভাঙন রোধের ক্ষেত্রে, সেটি কিন্তু আসলে নেওয়া হয় না, যার কারণে এই আতঙ্কটা কাজ করে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমি এখন আছি জলঢাকা উপজেলায় এবং জলঢাকা উপজেলার বুক রয়েছে গোলমুন্ডা, শৈলবাড়ি, কৈমারি এবং ডাউয়াবাড়ি। এই কয়টি ইউনিয়নের বুক চিরে কিন্তু বয়ে গেছে এবং এই তিস্তা নদী যেসব এলাকা দিয়ে বয়ে গেছে সেই সব এলাকায় কিন্তু আসলে যদিও স্থানীয়ভাবে তারা সমাধানের চেষ্টা করছেন, মানে কাজে মানে আসছে না। যদিও পানি উন্নয়ন আসছে না, যদিও পানি উন্নয়ন বোর্ড বলছেন তারা এই কিছু ভাঙন রোধের জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন। তবে এই চেষ্টাটাকে যদি অব্যাহত রাখতে গিয়ে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, যারা তিস্তা গর্ভে সব কিছু হারিয়েছেন, অর্থাৎ এই 4টি ইউনিয়নের যে কথা বলেছি জলঢাকা উপজেলার, যে তিস্তা এদিক দিয়ে বুক চিরে বয়ে গেছে, এইসব এলাকার মানুষজন একটা তরফ থেকে স্থায়ী কোনো আসলে মানে ভাঙন রোধের ক্ষেত্রে যদি পরিকল্পনা নেয়, অর্থাৎ যে জিও ব্যাগগুলো আসলে ফেলানো হচ্ছে বা যে জিও ব্যাগগুলো বাঁধ রক্ষা করার জন্য বা ভাঙন রক্ষা করার জন্য আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটি কিন্তু আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না, এমনটি অভিযোগ করেছেন কিন্তু যারা তিস্তা গর্ভের সর্বস্ব হারিয়েছেন সেই সব মানুষজন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, পানি কিন্তু আসলে ক্রমেই কমতে থাকার কারণে কিন্তু মানুষজনের মধ্যে আতঙ্ক একটু বাড়েই। কারণ যখনই পানি কমে তখনই যেসব ফসলি জমি আছে আসলে তিস্তা তীরবর্তী এলাকায়, সেসব কিন্তু ক্রমেই আসলে ভাঙতে থাকে এবং ভাঙনের ফলে কিন্তু যেসব কৃষকরা অনেক স্বপ্ন নিয়ে চাষাবাদ করেছেন কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু মানুষজন বলছেন যে বর্তমান সরকার যে তিস্তা মহাপরিকল্পনার কথা বলছেন, এটি যদি আসলে পুরোদমে বাস্তবায়ন করা হয় তাহলে একটি জিনিস একদম দৃশ্যমান হবে, সেটি যেমন ভাঙন রোধ হবে এবং বন্যার সময় যে মানুষের সর্বস্ব হারানোর যে বেদনা, সেই চিত্রের কিন্তু মানে ফুটতে হবে না। অর্থাৎ সবকিছু মিলে সিয়াম বলতে গেলে এতটুকুই বলতে হয় যে তিস্তা নদীর পানি যেহেতু কমতে শুরু করছে এবং এর সাথে সাথে 10টি নদ নদীর পানি কমতে শুরু করেছে, তবে ভাঙন খেলা কিন্তু আসলে কোনোভাবেই থামছে না। তো সিয়াম, এই ছিল আমার কাছে নীলফামারী জলঢাকা যে তিস্তা বিদ্যুৎ এলাকা, সেই এলাকা থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ অপু আপনাকে। নীলফামারী ও কুড়িগ্রামের বন্যা ও নদী ভাঙনের বিষয়ে বিস্তারিত জানছিলাম। পিরোজপুর পৌরসভার 42টি খালের মধ্যে বেশিরভাগই দখল দূষণে বিপর্যস্ত। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে ড্রেনগুলো। দ্রুত খালগুলো দখল মুক্ত করে ড্রেনেজ ব্যবস্থা স্বাভাবিক না করা গেলে বর্ষায় বাড়বে জনভোগান্তি। পৌর কর্তৃপক্ষ বলছে দখল হওয়া খাল পুনরুদ্ধার ও পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাভাবিক ধারায় ফেরানো হবে ড্রেনের ব্যবস্থাও। পিরোজপুর পৌরসভার শিকারপুর ও ঝালকাঠি ভাড়ানি খালের চিত্র দেখে মনে হতে পারে ময়লার ভাগাড়, দখল দূষণ সহ ও অপরিকল্পিত নগরায়নে অস্তিত্ব সংকটে খালগুলো। প্রায় 30 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 42টি খালের বেশিরভাগের চিত্রই একই। খালের পাড় দখল করে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা, এতে বাধাগ্রস্ত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। বর্ষায় বাড়ে জলাবদ্ধতার দুর্ভোগ। 42টা খালের অধিকাংশ খালি দেখা যাচ্ছে যে জমি দখলদাররা এটা দখল করে নিয়ে গেছে, যে যার মতো নিজের মন মতো জায়গা দখল করে খাল ভরাট করে ফেলেছে, যে যার মতো ইচ্ছা মতো ময়লা ফালাইতেছে। আমরা কোনো ধরনের কোনো শান্তিতেই নাই, শুধু চারিদিকে ময়লা আর ময়লা। খালের পাশাপাশি প্রায় 60 কিলোমিটার ড্রেনও পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। বর্জ্য ফেলার কারণে নষ্ট হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা, বাড়ছে মশার উৎপাত। এই খালে পানি চলাচল করে অনেক দিন এবং এখানে ময়লা আবর্জনা থাকার কারণে মশা মাছির উপদ্রব এলাকায় অনেক বেশি। ময়লাগুলো সবাই খালেই ফেলে, যার কারণে খালটা একদম মরে এখানে ড্রেনের মতো হয়ে গেছে। এই খালে মাছ পাওয়া যেত, খাল দিয়ে নৌকাও চলতো, কিন্তু বর্তমানে এমন অবস্থা যে খালের পাশ দিয়ে হাঁটা সম্ভব হচ্ছে না। খালে সবসময় দুর্গন্ধ আসে, এলাকার লোকজন অনেক ভোগান্তিতে আছে। পৌরসভার কাছে, প্রশাসনের কাছে আমার এইটাই আশা যে এর জন্য খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করবে। পৌর কর্তৃপক্ষ বলছে দখল হওয়া খাল পুনরুদ্ধার ও পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের চলমান খাল খনন কর্মসূচির আওতায় পিরোজপুরের খালগুলো পুনর্খনন করা হবে বলেও জানান তারা। আমরা 42টা খালের অনুমান করতে পেরেছি এবং সেভাবে আমরা অ্যাসেসমেন্ট করেছি। সেখানে দৈর্ঘ্য প্রায় 67 কিলোমিটার। প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করে উনি প্রেরণ করেছেন
8 কিলোমিটার খাল আমরা এই 6 মাসের মধ্যে আমরা পুনরুদ্ধার করব। পিরোজপুর পৌরসভায় লক্ষাধিক মানুষের বসবাস। দ্রুতই দখল হওয়া খাল ও ড্রেন উদ্ধারের ব্যবস্থা না নিলে বর্ষায় বাড়বে দুর্ভোগের মাত্রা, এমনটাই বলছেন পৌরবাসী। ওয়ান ন্যাশনাল ডেস্ক। বান্দরবান সদর হাসপাতালে ওষুধ ও অন্যান্য যন্ত্রপাতি ক্রয়ের অনিয়মের অভিযোগ উঠেছে। চলতি অর্থ বছরে 1 কোটি টাকার ওষুধ ক্রয় করে 4 কোটি টাকার বিল উত্তোলন করে নিয়েছে সিভিল সার্জন। এমন অভিযোগের পর বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে জেলা পরিষদের 5 সদস্যের একটি কমিটি। তবে সিভিল সার্জন বলছে বিলের বিপরীতে 95% মালামাল সরবরাহ করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। জেলার স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান প্রতিষ্ঠান বান্দরবান সদর হাসপাতাল, কিন্তু এবার হাসপাতালটিকে ঘিরে উঠেছে কোটি টাকার টেন্ডার অনিয়মের অভিযোগ। ওষুধ, কেমিক্যাল, চিকিৎসা যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম ক্রয়ে প্রায় 4 কোটি টাকার দরপত্র বাস্তবায়নে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, 2025-2026 অর্থবছরে বান্দরবান সদর হাসপাতালের জন্য ওষুধ, MSR সামগ্রী, চিকিৎসা যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম সরবরাহে প্রায় 3 কোটি 92 লাখ টাকার টেন্ডার আহ্বান করা হয়। এই টেন্ডারের কার্যাদেশ পায় MSM বাংলাদেশ, MSM হেলথ কেয়ার এবং আলমগীর অ্যান্ড ব্রাদার্স নামে 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ে মালামাল সরবরাহের কথা থাকলেও তা করা হয়নি। এছাড়া সম্পূর্ণ মালামাল গ্রহণের আগেই সার্ভে কমিটির সদস্যরা মালামাল বুঝিয়া পাইলাম মর্মে প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেছেন। সম্পূর্ণ মালামাল বুঝে পাওয়ার আগেই বিল উত্তোলন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পার্বত্য মন্ত্রণালয়ের নির্দেশে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে মাঠে নামে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের তদন্ত কমিটি। সব ওষুধ সরকার দেয়, কিন্তু এই বান্দরবান আস্তে আস্তে এই স্টোররুম থেকে ওষুধ বের হয় না। যে পরিমাণের ওষুধ দেওয়ার কথা তার চাইতে বেশি টাকার টেন্ডার করা হচ্ছে, যেটার উপর একটা কেলেঙ্কারি হয়েছে। এদিকে কার্যাদেশ অনুযায়ী 95% মালামাল ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে বলে দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। কার্যাদেশ পাওয়ার নিয়ম হচ্ছে 28 থেকে 90 কার্যদিবসের মধ্যে কার্যাদেশ শেষ করতে হবে। আমরা আজ পর্যন্ত 95% প্রোডাক্ট হাসপাতালে স্টোরে পৌঁছে দিয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা পরিষদের এই কর্মকর্তা। এরই মধ্যে বিষয়টি তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা যথারীতি আমাদের সিভিল সার্জন মহোদয়কে আমরা নোটিশ করেছি, টেন্ডারিং যে আইটেমগুলো ছিল এগুলো প্রপারলি প্রকিউরমেন্ট হয়েছে কিনা, ঠিকভাবে কেনাকাটা হয়েছে কিনা, এগুলো আমরা দেখবো এবং রিপোর্ট আকারে নিয়ে আসবো। অভিযোগ অস্বীকার করে সিভিল সার্জন বলেছেন, যথাযথ প্রক্রিয়া মেনেই টেন্ডার আহ্বান ও মালামাল গ্রহণ করা হয়েছে। একটি পক্ষ ভাবমূর্তি নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমাকে মানহানি করার চেষ্টা করা হচ্ছে। তো আমি আসলে মোটেও বিচলিত না, কারণ আমার কাগজপত্র থেকে শুরু করে সবকিছু আমার কাছে আছে। সরকারি অর্থে কেনা ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে অনিয়মের অভিযোগে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বান্দরবানবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এই বিষয়ে বিস্তারিত জানাতে বান্দরবান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সোহেল কান্তিনাথ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহেল, জেলা পরিষদের 5 সদস্যের যে একটি কমিটি তৈরি করা হয়েছে, তাদের সাথে আপনার কথা বলে কি জানতে পেরেছেন? কতদিনের মধ্যে তারা প্রতিবেদনটি জমা দেবেন, আর সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বান্দরবান সদর হাসপাতালে ওষুধ সরবরাহ, চিকিৎসা সামগ্রী সহ অন্যান্য যন্ত্রপাতি ক্রয়ে 1 কোটি টাকা বিলের বিপরীতে 4 কোটি টাকা উত্তোলন নিয়ে বান্দরবান জেলা জুড়ে সৃষ্টি হয়েছে নানা আলোচনা আর সমালোচনা। বর্তমানে নিউজটি টপ অফ দ্য নিউজে পরিণত হয়েছে বান্দরবান জেলায়। এই খবরটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়লে আসলে এটি কর্তৃপক্ষের নজরে আসে। এরপর থেকে পার্বত্য মন্ত্রণালয় থেকে একটা তদন্ত কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়, বিষয়টি আসলে খতিয়ে দেখার জন্য। পরবর্তীতে আসলে বান্দরবান জেলা পরিষদ এই বিষয়ে একটি 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে এবং গত 2 দিন আগে এই তদন্ত কমিটি বান্দরবান সদর হাসপাতালে এসে স্টোররুম সহ আনুষঙ্গিক বিষয় নিয়ে আসলে তারা তদন্ত করেছে। আমরা কথা বলেছিলাম বান্দরবান জেলার সিভিল সার্জনের সাথে, তিনি আমাদেরকে আসলে যেটি
যেটি জানিয়েছেন এই যে বান্দরবান সদর হাসপাতালে ওষুধ সরবরাহ, চিকিৎসা সামগ্রী সহ অন্যান্য যে যন্ত্রপাতি, যে আসবাবপত্র থেকে শুরু করে অন্যান্য যে ক্রয় সরবরাহ যে টেন্ডার প্রক্রিয়া, বিগত সময়ে এটা ছিল আসলে ম্যানুয়াল পদ্ধতিতে। তবে সম্প্রতি এই বছর থেকে আসলে এটা ইজিপি অর্থাৎ অনলাইন সিস্টেমে চালু হয়েছে। তো উনি আমাদেরকে সিভিল সার্জন যেটি জানিয়েছেন, একটি পক্ষ আসলে কাজটি পাইয়ে দেওয়ার জন্য তদবির চালিয়েছিল। তবে যেহেতু ইজিপি এবং অনলাইন সিস্টেমে এই টেন্ডার কার্যক্রম প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে, সেক্ষেত্রে আসলে সিভিল সার্জনের এখানে এখতিয়ার কোনোভাবে এখতিয়ার ছিল না, যার কারণে এই কাজটি যারা তদবির চালিয়েছে তাদেরকে দিতে পারে নাই। তারই ফলশ্রুতিতে এই পক্ষটি সিভিল সার্জন সিভিল সার্জনের যে বামমূর্তি এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তারা ষড়যন্ত্র, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে সিভিল সার্জন জানিয়েছে। আমরা কথা বলেছিলাম যে ক্রয় সরবরাহে যে ঠিকাদার প্রতিষ্ঠান প্রতিনিধি আবু জাহিদ, ওনার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, কার্যাদেশ পাওয়ার পরেই তিনি 15 থেকে 18 দিনের মধ্যে ইতিমধ্যে যে ওষুধ গজ, ব্যান্ডেজ এবং যে কেমিক্যাল ক্রয় থেকে শুরু করে আসবাবপত্র থেকে শুরু করে প্রায় 95% মালামাল ইতিমধ্যে বান্দরবান সদর হাসপাতালে স্টোরে সরবরাহ করেছেন। বাকি 5% মালামাল শীঘ্রই তিনি সরবরাহ করা হবে বলে জানিয়েছে। তো এখন দেখার বিষয় তদন্ত কমিটি কখন রিপোর্ট দেয় এবং যে অভিযোগের প্রেক্ষিতে কি আসলে প্রতিবেদন প্রদান করে সেটি দেখার বিষয় রয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবান সদর হাসপাতালের ওষুধ সরবরাহ নিয়ে যে অভিযোগের সর্বশেষ তথ্য। ধন্যবাদ সোহেল আপনাকে। বান্দরবান সদর হাসপাতালে ওষুধ ও অন্যান্য যন্ত্রপাতি ক্রয়ের অনিয়মের অভিযোগ উঠেছে সিভিল সার্জনের বিরুদ্ধে। এই বিষয়ে আমাদের জানাচ্ছিলেন সোহেল কান্তিনাথ। জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে 2025 সালের সিলেবাসে 2026 সালের 100 পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটির তদন্তের পর এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল ঘোষণা করেছে এবং সেই সাথে কলেজটির অধ্যক্ষকে শোকজ করেছে। তদন্ত কমিটির প্রধান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের উপ পরীক্ষা নিয়ন্ত্রক বিষয়টি নিশ্চিত করেছে। জানা যায়, ঘটনার পরপরই 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে শিক্ষা বোর্ড। এ সময় কলেজ কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি পাওয়ায় এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে এবং সেই সাথে অধ্যক্ষ শওকত আলম মীরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। এর আগে শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজে কেন্দ্রের 4202 নম্বর কক্ষে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় 2025 সালের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দেন। জেলা বুলেটিনে নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। বর্ষার শুরুতেই পানিতে ডুবে শিশু মৃত্যুর মিছিল। নরসিংদী পিরোজপুরে প্রাণ গেল 4 জনের। বর্ষার শুরুতেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বাড়ছে নদ নদী খাল বিলের পানি, সেই সাথে বাড়ছে পানিতে ডুবে শিশু মৃত্যু সংখ্যা। নরসিংদী ও পিরোজপুরে প্রাণ হারিয়েছে এ নিয়ে 4 জন। প্রকৃতিতে চলছে বর্ষাকাল, তাই নদী, খাল ও বিলে পানি বাড়ছে। বসতবাড়ির আশপাশের ডোবাগুলো ভরা থাকে পানিতে। এ সময় কমবয়সী শিশুদের পানিতে ডুবে মৃত্যুর হার সবচেয়ে বেশি। শনিবার বিকেলে নরসিংদীর মনোহরদীতে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে 3 শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার খিদিরপুর ইউনিয়নের চড়াহামদপুর গ্রামে এই ঘটনা ঘটে। খিদিরপুর এলাকার সাইফুল ইসলামের 8 বছরের মেয়ে ফাতেমা, তার ফুফাতো বোন 12 বছর বয়সের আয়েশা ওরফে আশামণি এবং তাদের খালা ময়মনসিংহের গফরগাঁও এলাকার সুমাইয়া আক্তার প্রাণ হারায়। একই পরিবারের 3 শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রাইমারি স্কুলের একটু পাশে একটা পুকুর আছে, এই পুকুর আগে গোসল করতো। এই গোসল যাওয়ার পথে তারা যে 3 জন যে ডুব দিছে, ডুবেতে আর উঠছে না। চিল্লান শূন্য আমরা যারা এলাকার ছেলেরা আছি প্রত্যেকে আসলাম, যুবক আইসা দেখলাম যে একজনের চুল বাসা, লাভ দিয়ে একজনকে উদ্ধার করলাম। উদ্ধার করার পরে যখন তাকে টানে আসলাম, তখন তারা বলতেছে যে আরো 2 জন আছে। যখন বলছে 2 জন আছে, তখন আমরা যারা আসছিলাম তারা আবার পানির তলে গেলাম। পানির তলের থেকে একজন করে 3 জনকে উঠানো হইল। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে 2 জন স্থানীয় কওমি মাদ্রাসার 4র্থ শ্রেণীর শিক্ষার্থী এবং একজন 5ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তাদের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এদিকে পিরোজপুরের জিয়ানগর এলাকায় বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে মাহবুব ব্যাপারী নামে এক জেলে মারা গেছেন। কানিজ নুসরাত, ওয়ান, ন্যাশনাল ডেস্ক। জয়পুরহাটের হিচমি থেকে হিলি পর্যন্ত বাইপাস সড়কের ভূমি অধিগ্রহণে ফসলি জমি ও বসত ভিটার ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় শতাধিক ভূমির মালিকরা। সরকারিভাবে জমির দাম কম নির্ধারণ করায় ক্ষোভ জানিয়েছেন তারা। পুনর্তদন্তের মাধ্যমে ভূমির সঠিক মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেছেন ভুক্তভোগীরা। জয়পুরহাটের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ২০১৮ সালের জুন মাসে হিচমি থেকে পুরানাপৈল এবং পুরানাপৈল থেকে পাঁচবিবি হয়ে হিলি পর্যন্ত বাইপাস সড়কের রাস্তা প্রশস্তকরণ প্রকল্প শুরু হয়, যা শেষ হয় ২০২৫ সালের জুন মাসে। এই প্রকল্পের আওতায় প্রায় ২২ একর ভূমি অধিগ্রহণের মাধ্যমে ১৮ ফিট থেকে ২৪ ফিটে সড়ক প্রশস্ত করা হয়। কিন্তু এই প্রকল্পে ভূমি অধিগ্রহণে বাজারের তুলনায় জমির দাম অনেক কম নির্ধারণ করে জেলা প্রশাসন। এমন অভিযোগ ভূমি মালিকদের। ন্যায্য মূল্য ও ক্ষতিপূরণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সম্প্রতি মানববন্ধন করেছেন পাঁচবিবির পাটাবোকা, খাসবাগুড়ি ও বনখুর মৌজার শতাধিক ভূমির মালিক। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা দেন তারা। জমি অধিগ্রহণের জন্য যে টাকাটা দিচ্ছে বর্তমান বাজার মূল্যে এই টাকাটা অতি নগণ্য। আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। সেখানে আমাকে অবহিত করা হয়েছে প্রায় ৩ লক্ষ টাকার কাছাকাছি। ২০২১ সালেও ১% জায়গা ২,১০,০০০ টাকা করে কেনা বেচা হয়েছে। এখন ২০২৬ সালে আসে এই জায়গাগুলোর দাম এখন নির্ধারণ করতেছে ৭৬,০০০ শতাংশ এবং ক্ষতিপূরণ হিসেবে আরও 200% দিচ্ছে। সরকারের কাজে লাগবে অবশ্যই, কেন দেব না। আমরা এই ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু এত কম দিয়ে আমাদের পেটে তো লাথি মারা হচ্ছে। সড়ক বিভাগ বলছে প্রকল্পের কাজ অনেক আগেই শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণের ২২ একর জমির দাম প্রায় ৬৮ কোটি ২১ লাখ টাকা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। এর প্রাকৃতিক মূল্য দাঁড়িয়েছিল ৬৮ কোটি ২১ লক্ষ টাকা। তো প্রকল্পটি সমাপ্ত হওয়ার পূর্বে এই সমুদয় অর্থ ইতিমধ্যে প্রাক্কলন অনুমোদনপূর্বক বিসি অফিসে হস্তান্তর করা হয়েছে। সমস্ত কাজই সমাপ্ত হয়েছে এগুলো ২০২২ সালের পূর্বেই। উন্নয়নের নামে সাধারণ মানুষকে বাস্তুচ্যুত না করে বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ওয়ান, ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে জয়পুরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আলকারিয়া চৌধুরী। আলকারিয়া, বিষয়টি সমাধানের জন্য জেলা প্রশাসন থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আর এই দামটা কোন সময়ের উপর ভিত্তি করে নির্ধারণ করেছিল জানাবেন। সিয়াম, আপনি যেমনটি বলছিলেন যে জয়পুরহাটের অর্থনৈতিক উন্নয়ন এবং সড়ক ব্যবস্থাপনার উন্নতি করার লক্ষ্যে জয়পুরহাটের হিসমি থেকে পুরানাপোল এবং পুরানাপোল থেকে পাঁচবিবি হয়ে হিলি পর্যন্ত বাইপাস সড়কের যে সড়ক প্রশস্তকরণ প্রকল্পটি সেটি ২০১৮ সালের জুন মাস নাগাদ শুরু হয় এবং ২০২৫ সালের জুন মাসে এসে কিন্তু সেটি সমাপ্ত হয় বলে সড়ক বিভাগ ও সড়ক ও জনপথ বিভাগ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি। তবে এ নিয়ে জয়পুরহাট সদর উপজেলার বনখুর মৌজার এবং পাঁচবিবি উপজেলার পাটাবুগা এবং খাসবাগুড়ি মৌজার প্রায় শতাধিক ভূমির মালিক তারা কিন্তু অভিযোগ করেছেন যে সরকার নির্ধারিত ভূমির অধিগ্রহণের ক্ষেত্রে সরকার নির্ধারিত যে মূল্য দেওয়া হয়েছে সেটি অনেক কম হওয়ায় তারা কিন্তু প্রতিবাদ করেছেন। তো এই নিয়ে গত ১ জুলাই দুপুরের দিকে জয়পুরহাটের যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান সড়ক রয়েছে সেই প্রধান সড়কের সামনে কিন্তু তারা ভূমির যে মালিকরা রয়েছে শতাধিক ভূমির মালিক তারা কিন্তু মানববন্ধন করেছেন এবং মানববন্ধন শেষে জয়পুরহাটের যে জেলা প্রশাসক রয়েছেন তার কার্যালয়ে কিন্তু একটি আবেদনও তারা দিয়েছেন। তো সেই আবেদনে তারা যেটি বলেছেন যে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে সরকার যে ভূমির যে মূল্য নির্ধারণ করেছে সেটি অনেক কম, যা বর্তমান বাজারের তুলনায় অনেকটা কম হয় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা আশঙ্কা করছেন। তো এই নিয়ে আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার যে প্রায় শতাধিক ভূমির যে মালিকরা রয়েছেন তারা একটি আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে দিয়েছেন এবং জেলা প্রশাসক সেই আবেদনটি গ্রহণ করেছেন এবং জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে সরকারের যে বিধি সেই বিধি মেনেই কিন্তু তারা জমি অধিগ্রহণ করেছেন। তো এ নিয়ে আমরা সড়ক ও জনপথ বিভাগের যে কর্মকর্তা রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলেছি। সড়ক ও জনপথ বিভাগের যে কর্মকর্তা তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে জয়পুরহাটের হিসনি থেকে পুরানাপোল এবং পুরানাপোল থেকে পাঁচবিবি হয়ে হিলি পর্যন্ত যে বাইপাস সড়ক রয়েছে সেটি আগে সেটি 18 ফিটে ছিল এবং সেটি পরবর্তীতে 2022 সালের জুন মাসের দিকে যে প্রকল্প তারা হাতে নেয় সে প্রকল্পের আওতায় কিন্তু তারা 18 ফিট থেকে 22 ফিটে উন্নতিকরণ করেন। তো এই সড়ক বিভাগ যেটি বলছেন যে এ প্রকল্প 2022 সালের জুন মাসে শুরু হলে 2025 সালের জুন মাসে এসে কিন্তু শেষ হয় এবং এ প্রকল্প সংক্রান্ত যাবতীয় যে বিষয় সেটি কিন্তু তারা 2022 সালেই তারা সম্পন্ন করেছেন। তো এবং তবে এ প্রকল্প নিয়ে যে ভূমি অধিগ্রহণকৃত যে ভূমির মালিকরা রয়েছে তারা যেটি জানিয়েছেন যে আসলে সরকার বিষয়টি পুনঃ বিবেচনার মধ্য দিয়ে ভূমির যে ন্যায্য মূল্য সেটি তাদেরকে দেওয়া হোক এমনটাই তারা বলছেন। তো এই ছিল জয়পুরহাট থেকে ভূমি অধিগ্রহণের সবশেষ খবরাখবর। ধন্যবাদ আলকারি আপনাকে। জয়পুরহাটে ভূমি অধিগ্রহণের ন্যায্য মূল্য না পাওয়ায় মানববন্ধন করছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আলকারিয়া চৌধুরী। খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম নয়, একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। শনিবার বিকেলে খুলনার রূপসা উপজেলার পালেরহাট মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, দেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে। প্রত্যেক ইউনিয়নে অন্তত 8 বিঘা জমি নির্ধারণ করা গেলে সেখানে খেলার মাঠ নির্মাণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহযোগিতা করবে। আমাদের 1 জুলাই থেকে দ্বিতীয় আসরে নতুন করে স্পোর্টসের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা অংশগ্রহণ করবেন। আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেন, বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখে আমরা একটি বাংলাদেশে ক্রীড়া বান্ধব একটি দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে চাই। চাঁপাইনবাবগঞ্জের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক করা হয়েছে রিডিং ক্লাব। পড়ার দক্ষতা বাড়াতে দেশে প্রথম এমন উদ্যোগ নেওয়া হলো। গত 7 জুন চ্যানেল 1-এর প্রতিবেদন প্রকাশের পর এই নির্দেশনা দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। শিশুদের মাধ্যমে শিশুদের শেখানোই এই ক্লাবের মূল ধারণা। এখন থেকে এটি নিয়মিত পাঠদানের অংশ হবে বলে জানান তিনি। পাশাপাশি লার্নিং উইথ হ্যাপিনেস কর্মসূচিকেও সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। গত 7 জুন চরাঞ্চলের স্কুল নিয়ে একটি প্রতিবেদন প্রচার হয় চ্যানেল 1-এ, যেখানে বলা হয় ক্লাস 3 থেকে ক্লাস 5-এর শিক্ষার্থীরা ঠিকমতো বাংলা পড়তে পারে না। এরপরে উদ্যোগী হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। জেলার সব বিদ্যালয়ে রিডিং ক্লাব চালুর আদেশ দিয়েছেন তিনি। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে রিডিং ক্লাব গড়ে উঠেছে, যেখানে শিক্ষার্থীরা খেলার ছলে একে অপরের কাছ থেকে শিখবে। আমাদের স্কুলে একটি রিডিং ক্লাব খোলা হয়েছে। যারা পড়াশোনা পারে না তাদেরকে আমরা সহায়তা করি। টিফিনের পর আমরা আধা ঘন্টা পড়াই, এখন কন্টিনিউ পড়তে পারে। আপাতত 3য় থেকে 5ম শ্রেণী পর্যন্ত এই ক্লাব গঠন করা হয়েছে। শুরুতে বাংলায় দুর্বলদের দিকেই বেশি নজর দেওয়া হবে। শিক্ষকরা বলছেন, এই ক্লাবে শুদ্ধ উচ্চারণে বাংলা পড়ার চর্চা করবে শিক্ষার্থীরা। পাশাপাশি হাতের লেখা সুন্দর করার জন্য নিয়মিত অনুশীলনও করানো হবে। যারা সবল তারা দুর্বল বাচ্চাদেরকে ক্লাস সময়ের বাইরেও একটু করে সময় দিয়ে, আধা ঘন্টা বা 15 মিনিট সময় দিয়ে বই নিয়ে রিডিংটা চর্চা করছে। কৌশলগত যে বিষয়গুলো আছে, সবল শিক্ষার্থীদের যে জায়গায় দুর্বলতা আছে সেগুলো আমরা তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং তারা তাদের দুর্বল সহপাঠীদেরকে আন্তরিকভাবে এই কাজটি করার মাধ্যমে এগিয়ে নেওয়ার জন্য আন্তরিক চেষ্টা করছে।
মাত্র কয়েকদিনের ব্যবধানেই শিক্ষার্থীরা পাঠ্যাভ্যাসে মনোযোগী হয়েছে বলছেন অভিভাবকরা। রিডিং ক্লাবটা প্রতিষ্ঠিত হওয়ার পরে মানে যারা দুর্বল বাচ্চা আছে তারা সঠিকভাবে মানে রিডিং পড়তে পারছে কিনা এটা কন্টিনিউ করা উচিত, কারণ যে সামনে আরো ভালো করবে। বাচ্চারা এই উদ্যোগের আন্ডারে যদি থাকে তাহলে খুব তাড়াতাড়ি রিডিংটা পড়তে পারবে। জেলার সব স্কুলে এই রিডিং ক্লাব চালু থাকলে শিক্ষার্থীরা অনায়াসে বাংলা পড়তে পারবে, আশা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। চ্যানেল 1 একটি সংবাদ প্রচার করেছে এবং সেটি কিন্তু আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা অধিক তৎপর হয়েছি, সচেতন হয়েছি এবং এখন আমি আপনাদেরকে খুব গর্বের সাথে বলতে পারি যে চর অঞ্চলের শিক্ষক এবং শিক্ষার্থীরা আজকে যে এত প্রাণোচ্ছল হয়েছে, তারা এত অ্যাক্টিভ হয়েছে যে এটা অকল্পনীয়। রিডিং ক্লাবের মাধ্যমে শিক্ষার ঘাটতি পূরণে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদেরা। কোমলমতি শিক্ষার্থী প্রজন্মকে এই শিখন ঘাটতি কিভাবে আমরা ফিরিয়ে আনতে পারি, এই দায়িত্ব শিক্ষকগণের, এবং তারা আরও বেশি কর্মঘণ্টা আমাদের ওই প্রাথমিক বিদ্যালয়গুলোতে দিয়ে এই জায়গাকে, এই গ্যাপটাকে পূরণ করতে হবে। প্রতিটি স্কুলে এই রিডিং ক্লাব টিকে থাকলে আমূল পরিবর্তন আসবে প্রাথমিকের শিক্ষা ব্যবস্থায়, এমনটাই প্রত্যাশা সবার। ওয়ান ন্যাশনাল ডেস্ক। জেলা বুলেটিন নিচ্ছে একটি বিরতি, ফিরে অন্যান্য খবরের সাথে থাকছে। 3 বছরেও শেষ হয়নি শেরপুরের ঝিনাইগাতি ব্রিজ নির্মাণ কাজ। 70% কাজ দেখিয়ে 60% বিল উত্তোলনের অভিযোগ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, মাদক কারবারি যতই প্রভাবশালী হোক না কেন তার জায়গা সমাজে হবে না। তারা যদি আত্মীয় কিংবা দলের কোনো সদস্য হয় তার সঙ্গে কোনো আপোষ হবে না। শনিবার দুপুরে যশোর সদর উপজেলায় সড়কে উদ্বোধন শেষে তিনি কথা বলেন, দলের ভাবমূর্তির স্বার্থে কে কত বড় নেতা এটা দেখার সুযোগ নেই। যিনি অন্যায় করবেন তার সঙ্গে তারেক রহমানের বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এবং আগামীতেও থাকবে না। এর আগে যশোর জেলা স্কুলের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে 1 লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। আমরা দল করি জিয়াউর রহমানের, যিনি বলেছেন ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। তাই দেশের স্বার্থে কে দল করেন আর দলের ভাবমূর্তির স্বার্থে কে কত বড় নেতা এটা আমাদের দেখার সুযোগ নেই। যিনি অন্যায় করবেন তার সাথে তারেক রহমানের বিএনপির কোনো সম্পৃক্ততা নেই, থাকবে না, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। লক্ষ্মীপুরের সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এলাকার এক প্রবীণ মাতব্বরকে গুলি করার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন একজন। শনিবার বিকেলে চন্দ্রগঞ্জ ইউনিয়নের রশিদপুর গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রতিবেশী এক দম্পতির পারিবারিক বিরোধ মীমাংসায় এলাকার মাতব্বর হিসেবে নজরুল ইসলাম পাটোয়ারি ভূমিকা রাখেন। বিষয়টি মীমাংসা করে দেওয়ায় ক্ষুব্ধ হন অভিযুক্ত সৈকত। এক পর্যায়ে তিনি পেছন থেকে নজরুল ইসলামকে লক্ষ্য করে গুলি করেন। গুলি তার বাম হাতে লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত সৈকত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রায় 3 বছর ধরে থমকে আছে শেরপুরের ঝিনাইগাতির বনগাঁও চতল সড়কের উপর ব্রিজের নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ, ধীরগতি আর তদারকির অভাবে চরম দুর্ভোগে পড়েছেন অন্তত 15,000 মানুষ। অথচ কাজের 70% অগ্রগতি দেখিয়ে 60% বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এটি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার আহমদনগর বনগাঁও চতল সড়কের নির্মাণাধীন ব্রিজ। 75.6 মিটার দীর্ঘ এই ব্রিজটি ঘিরে স্বপ্ন ছিল হাজারো মানুষের, কিন্তু সেই স্বপ্ন এখন রূপ নিয়েছে চরম ভোগান্তিতে। নির্ধারিত সময় পার হলেও এখনো শেষ হয়নি এর নির্মাণ কাজ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেয়ার পর টেন্ডারের মাধ্যমে যৌথভাবে কাজটি পায় মমিনুল হক, স্বর্ণা ব্রিক ও হালিমা এন্টারপ্রাইজ নামে 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী 16 মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরে আরো 16 মাস বাড়ানো হয়, কিন্তু সেই বাড়তি সময় পার হয়ে গেলেও ব্রিজের কাজ এখনো অসম্পূর্ণ। 6 মাসে 3 মাসে একদিন আসছে, আসি কামলা খাড়া এই বন্ধ টেহা দেয় না। বর্ষার মৌসুমে এখানে পানি থাকে মানে কোমর পর্যন্ত, এই জন্য বাচ্চারা স্কুল যেতে পারে না, এমনকি যে এলাকায় কোনো অসুস্থ রোগী তারা যেতে পারে না। 3 বছর হাতে ফুল দিতেছে, ফুল তেলা হইতেছে না। এই ভাঙ্গাটা যা আছে
এটাও তো ফুল ভাঙে সরকার সুখে দিব, তাও দেয় না। ছোট বাচ্চা নিয়ে নৌকা নিয়ে কত কষ্ট করে পানি দিয়ে পার হইলাম, আমার অনেক সমস্যা তো আসা যাওয়া। স্থানীয়দের অভিযোগ, ধীরগতির নির্মাণ কাজ আর যথাযথ তদারকির অভাবে চরম দুর্ভোগে পড়েছেন বনগাঁও, চতল, জিগাতলা, খাপাড়া ও কালাকুড়া সহ আশপাশের 10 গ্রামের প্রায় 15,000 মানুষ। প্রতিদিন যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। এখানে যে পানির স্রোত, যে বাঁশের বৃষ্টি দিয়েছে সারুন সাহেব, দিচ্ছে এখন, সেটা 5 মিনিটও টিকবে না বন্যা আসলে। পোলাপান স্কুলে লেখাপড়া করবে না, যাইতে পড়ে জায়গা নৌকারও ব্যবস্থা করে দেয় না, নৌকা দিয়ে পার হয়ে তারা যাবো, তাও হয় না। কাজ করে না, এই সাইডে যে রাস্তা হওয়ার কথা ছিল, রাস্তাও করে দেয় না। এদিকে কাজের 70% অগ্রগতি দেখিয়ে 60% বিল তুলে নিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। তবে তাদের প্রতিনিধির দাবি, মানুষের দুর্ভোগ কমাতে সেখানে একটি বিকল্প বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। একে একে বন্যা 3 বার হয়ে গেল, ওতে আনের পাথর, রড, আনের সিমেন্ট, মাটি মুড়ি সব ধুয়ে মনে করেন যে নিয়ে গেছে, বহুত ক্ষতিগ্রস্ত। এরপরও আমরা আবার যখন বন্যা গেল আবার কাজ শুরু করছি। এলজিডির নির্বাহী প্রকৌশলীর আশ্বাস, আগামী শুষ্ক মৌসুমের মধ্যেই ব্রিজের বাকি কাজ শেষ করা হবে। নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, কিন্তু এই বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্রিজটা করতে ঠিকাদারের একটু সময় লাগতেছে। তারপরেও এই সিজনে শুষ্ক মৌসুমে যদি শেষ না করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। 2023 সালের 16 আগস্ট 7,48 লাখ টাকা ব্যয়ে এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী 2025 সালের 2 জানুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। শাকিল মুরাদ, ওয়ান নিউজ, শেরপুর। ডিমের ন্যায্য মূল্য বাজারে সিন্ডিকেট ভাঙা এবং খাবার ও ওষুধের দাম কমানোর দাবিতে গাজীপুরের মহাসড়কে ডিম ভেঙে বিক্ষোভ করেছেন পোল্ট্রি খামারিরা। শনিবার শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভে অংশ নেন শতাধিক প্রান্তিক পোল্ট্রি খামারি। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খামারিদের অভিযোগ, পোল্ট্রির খাবার, ওষুধের লাগামহীন দাম বৃদ্ধির কারণে একটি ডিম উৎপাদনে যে খরচ হচ্ছে বাজারে তার চেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে, অথচ মধ্যস্থভোগী ও সিন্ডিকেটের কারণে ভোক্তাদের বেশি দাম গুনতে হচ্ছে। তাদের দাবি, ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত করা, বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙা এবং উৎপাদন খরচ কমাতে কার্যকর পদক্ষেপ না নিলে প্রান্তিক পোল্ট্রি খামারিগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়বে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসাদুল হাবিব দুলু লালমনিরহাটের 13টি সামাজিক অপরাধের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছেন তা শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। আলোকিত লালমনিরহাট এর এই আন্দোলন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। শনিবার বিকেলে লালমনিরহাটের MT হোসেন ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আরও বলেন, বাংলাদেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও জুয়াকে না বলবে এবং একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান। উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। জেলা বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। গাজীপুরে কাঁঠালের বাম্পার ফলন, মধ্যপ্রাচ্যের পর চায়নাতেও রপ্তানির উদ্যোগ, ভালো দাম পেতে হিমাগার স্থাপনের পরিকল্পনা। পাবনার ঈশ্বরদীতে উদ্বোধন করা হয়েছে মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড। শনিবার সকালে ঈশ্বরদী পৌর এলাকার অরুণ কোলায় তুরস্ক ও বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই মেডিকেল ইন্ডাস্ট্রিজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। পাশাপাশি উপস্থিত ছিলেন মেগাসান তুরস্কের চেয়ারম্যান আরিফ সিলেকতিন এবং ভাইস চেয়ারম্যান হায়ারেতিন সিলেকতিন। এ সময় বক্তারা বলেন, মেডিকেল সরঞ্জাম সরবরাহের মাধ্যমে স্বাস্থ্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে এটি ঈশ্বরদীর শিল্পায়নকে গতিশীল করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তুরস্ক সরকার এবং বাংলাদেশ সরকারের সম্মিলিত উদ্যোগে
একটি প্ল্যান, যেটা হচ্ছে মেডিকেল ইকুইপমেন্টস। আমাদের হাসপাতালগুলোতে চিকিৎসা শাস্ত্রে, চিকিৎসা সেবাতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার হয় সেগুলো বেশিরভাগই আমাদের বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। পার্টসগুলো তুরস্ক থেকে নিয়ে সেখানে অ্যাসেম্বল করবে এবং সময় যখন যত অগ্রগতি হবে তখন তারা এটাকে বাংলাদেশের কাঁচামাল দিয়ে সেই যন্ত্রপাতিগুলো তৈরিগুলো বা ইকুইপমেন্ট তৈরির জন্য তারা কাজ করবে। দেশের চাহিদা মিটিয়ে গাজীপুরের সুস্বাদু ও রসালো কাঁঠাল রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে। এমনকি নতুন করে চায়নায় কাঁঠাল রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় এই ফল ঘিরে জেলাটিতে বছরে গড়ে উঠেছে প্রায় ৩০০ কোটি টাকার বাজার। তবে এবার শ্রীপুরের বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় চরম হতাশ কৃষকরা। জাতীয় ফল কাঁঠালের অন্যতম বড় উৎপাদন এলাকা গাজীপুর। বিশেষ করে শ্রীপুর উপজেলার মাইলের পর মাইল জুড়ে থাকা বাগানগুলোতে এখনো ঝুলছে অসংখ্য পাকা কাঁঠাল। সুস্বাদু ও রসালো হওয়ায় প্রতি বছরই দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারদের প্রথম পছন্দ গাজীপুরের কাঁঠাল। জেলার ঐতিহ্যবাহী জৈনবাজারে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কাঁঠালের বেচাকেনা। শত শত কৃষক ও পাইকারের পদচারণায় মুখর থাকে পুরো বাজার। তবে কৃষকদের অভিযোগ, কাঁঠালের সরবরাহ বেশি থাকায় অনেক কৃষকই প্রত্যাশিত দাম পাচ্ছেন না। ফলন ভালো হলেও উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন তারা। প্রত্যেক বছরে বেশি কিছু টাকা পাই, এবার কাঁঠাল একদম সস্তা, দাম কম। ৫০০ গাছ আছে, কিন্তু এবার যা কাঁঠাল আইসে গাছে, সুন্দর কাঁঠাল আইসে গাছে, কিন্তু কাঁঠালগুলি আমরা বিক্রি করে ভালো টাকা পাচ্ছি না। এই কাঁঠালটা মাত্র ৫০ টাকা কয়, ৫০ টাকা কাঁঠাল কেমনে বিক্রি করা যায়? ও তো ২০ কেজি ওজন এই কাঁঠালটা। ব্যাপারী কম আসে, এমনি মনে হয় ৪০-৪৫ টাকা পিস। অবশ্য দূর দূরান্ত থেকে আসা পাইকাররা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, গাজীপুরের কাঁঠালের স্বাদ ও গুণগত মান অনন্য হওয়ায় দেশের পাশাপাশি বিদেশি বাজারেও এর চাহিদা দিন দিন বাড়ছে। এই কাঁঠালগুলো কিন্তু ঠিক আমাদের এলো এই ইউরোপ মহাদেশ, এশিয়া মহাদেশ বা হলো আফ্রিকা মহাদেশ, এই দেশে কিন্তু চলে যাইতেছে। বাংলাদেশের মধ্যে গাজীপুর জৈনার বাজারের কাঁঠাল সবচেয়ে ভালো, মিষ্টি। মনে করেন আমি ডেলি ২-৩ লাখ টাকার কাঁঠাল কিনি ব্যাপারী বাড়ি হলো নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর। এই কাঁঠালটা আমরা নোয়াখালী সোনাপুর নিব, আমরা প্রত্যেক পিস আমরা ৬০ টাকা, ৭০ টাকা, ৮০ টাকাও কিনতেছি। নোয়াখালী থেকে এসি কাঁঠালের জন্য, কাঁঠাল ভালো এই জন্য আসি এখানে। কৃষি বিভাগ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পর এবার চায়নায় কাঁঠাল রপ্তানির নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পচন থেকে রক্ষা করতে এবং বছর জুড়ে সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার বা সংরক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে সরকারের। ইতিমধ্যে আমাদের কাঁঠাল মধ্যপ্রাচ্য, ইউরোপে রপ্তানি হচ্ছে। সম্প্রতি চায়নাতে রপ্তানির জন্য দ্বিপাক্ষিক একটি আলোচনা এগিয়ে চলছে এবং চায়না কর্তৃপক্ষ গাজীপুরের কাঁঠাল বাগান তারা অনলাইনে তারা পর্যবেক্ষণ পরিদর্শন করেছেন। জাতীয় এই ফলকে কেন্দ্র করে জেলাটিতে বছরে গড়ে উঠেছে প্রায় ৩০০ কোটি টাকার বাজার। ইকবাল আহমদ সরকার, ওয়ান নিউজ, গাজীপুর। জেলা বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নাটোরে বালু ও চর দখলের দ্বন্দ্বে গোলাগুলি সংঘর্ষ, ৯ মাসে প্রাণহানি অন্তত ৭, প্রাণ ভয়ে নদীতে নামতে পারছেন না জেলেরা। কুড়িগ্রামে নদ নদীর পানি নামায় ফুটে উঠেছে বন্যার ক্ষত, বীজতলা নষ্ট হয়েছে ফসলের জমি, মাঠ জুড়ে কৃষকের দীর্ঘশ্বাস। দখল দূষণে বিপর্যস্ত পিরোজপুর পৌরসভার বেশিরভাগ খাল, ময়লার ভাগার ড্রেনগুলো উদ্ধারে আশ্বাস পৌর কর্তৃপক্ষের। ১ কোটি টাকার ওষুধে ৪ কোটি টাকার বিল উত্তোলনের অভিযোগ, বান্দরবান সদর হাসপাতালে তদন্ত শুরু। এই ছিল জেলা বুলেটিনে। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।